আজকে ঠেকছি নি দেওয়াল পিত্র আরো আগে বাজারের পরিস্থিতি আর কি এই যখন রাস্তায় ঘুরতেছি খাই যাচ্ছি অনেক চুরি ডাকাতি করছে তারপরে চলছে। সরকার বলে দেয় দাম কমাইছি কিন্তু বাজারে আসলে আমরা কোনো জিনিসের দাম কম পাই না। রোজার বাকি এক সপ্তাহ, চরম অস্থিরতা বাজারে। সরকারের বেঁধে দেয়া দামে সয়াবিন তেল পাওয়া যাবে কবে? ৮ মাস ধরে বাড়ছে এলপিজির দাম, খেজুরেও অরাজকতা। বন্দরে ফেলে রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। দ্বিগুণ দামে ওটা চলতে পারে নাকি? সরকার যে এক তারিখে টাইমটা দিয়েছে ওটার পরে যে তেল দাম কমার কথা এখনো ওটা আসেনি। ওটা আসার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। দাম বাড়তে গেলে তো কোম্পানি বলে যে সাথে সাথে তেল দাম বাড়িয়ে দেয়, কমে যায়, তাহলে কোম্পানি কেন বলে তেল নাই? গত বছর আমরা সরকার বেড দিচ্ছি 5 কেজি 10 টাকা করে, আর এখন বেড দিতে হচ্ছে 5 কেজি 270 টাকা করে। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রমজান মাসে কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুতদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দিবে না, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগুনের ভয়াবহতা, নির্মমতা, অবিশ্বাস্য এবং হৃদয় বিদারক। এমন মৃত্যু তো কাম্য হতে পারে না। আর কত প্রাণ নিলে টনক নড়বে কর্তৃপক্ষের। পোড়া লাশের মিছিল, আর কত বাড়ি ভাড়ার কারি কারি টাকায় সন্তুষ্ট নন মালিকরা, ছাদেও করছে রুফটপ রেস্টুরেন্ট। বলি সাধারণ মানুষ, দায় এড়াতে ব্যস্ত সংশ্লিষ্টরা। কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম, চলতি সপ্তাহে হতে পারে প্রজ্ঞাপন। গ্যাস ক্ষেত্রের উপজাত থেকে তৈরি হচ্ছে 4 প্রকার জ্বালানি, কার্যকর ব্যবস্থা না নেওয়ায় থমকে টেকসই সমাধান। শ্রমিক ঠকানোর মামলায় জামিন নিতে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে আদালতে ডক্টর ইউনূস, বাড়ল জামিনের মেয়াদ। আত্মসমর্পণের পর অর্থ আত্মসাৎ মামলায়ও জামিন। ভয় দেখিয়ে হাতিয়ে নেয় 3.5 কোটি টাকা। জানাজানির পর উল্টো অর্থ পাচার মামলা দেওয়ার অভিযোগ ডিবির বিরুদ্ধে। হাইকোর্টকে জানালেন চট্টগ্রামের ফ্রিল্যান্সার। এবং মাসব্যাপী দর কষাকষির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট বানাতে বিলওয়ালের সমর্থন, বিরোধী দল ইমরানপন্থীরা। রোজার বাকি এক সপ্তাহ, তবে স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। 3 দিনেও কার্যকর হয়নি সরকারের বেঁধে দেয়া ভোজ্য তেলের দাম। মিল থেকে নতুন দরের বোতলজাত সয়াবিন সরবরাহ করলেও বাজারে তা মিলছে না। খুচরা ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন, আগের তেল থাকায় ডিলার পর্যায়ে নতুন সরবরাহ নেই। গত 20 ফেব্রুয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 10 টাকা কমানোর ঘোষণা দেয়, যা কার্যকর হবার কথা ছিল 1 মার্চ। কিন্তু বাজারে সেই দামের তেল মেলেনি। রাজধানীর মিরপুর 6 নম্বর, মোহাম্মদপুর, টাউন হল মার্কেট সহ বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখা গেল নেই নতুন দরের তেলের সরবরাহ। ক্রেতারা বলছেন, দাম বাড়ানোর ঘোষণা আসলে রাতারাতি কার্যকর হয়ে যায়, কিন্তু কমানোর ক্ষেত্রে সরবরাহের অজুহাতে ঝুলতে থাকে দাম। দেওয়াল পিঠা আজকে ঠেকছি নি দেওয়াল পিত্র আরো আগে বাজারের পরিস্থিতি আর কি এই যখন রাস্তায় ঘুরতেছি খাই যাচ্ছি অনেক চুরি ডাকাতি করছে তারপরে চলছে। লিটারও যখন যা পাইতাম মাসে চলতাম অনেক দ্বিগুণ দামে ওটা চলতে পারে নাকি? আমাদের চিন্তা কেউ করে না। বাস্তবে যে মুখে যা বললে ঠিক, বাস্তবে কোনো কার্যকারিতা নাই এটা। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে পুরাতন দামের তেল আছে, তাই নতুন দরের পণ্য দিচ্ছেন না ডিলাররা। ডিলার বলছে যে একটু সময় লাগবে, সরকার যে এক তারিখে টাইমটা দিয়েছে ওটার পরে যে তেল দাম কমার কথা এখনো ওটা আসেনি। ওটা আসার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। কারণ কিভাবে আসবে? যেটা তো আমরা আগের থেকে কমায় রাখতেছি সেটা তো এরা স্বাভাবিক কিছুই করতেছে না। মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম শেষ, বাজারে আসতে শুরু করেছে কাঁচা হালি পেঁয়াজ, যার কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে মিলছে ভারতীয় জাতের পেঁয়াজ, যার কেজি হাঁকানো হচ্ছে 130 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কাঁচা হালি পেঁয়াজ বিক্রি করছে কৃষক। দাম অনেক বেশি আর কি, কিন্তু আমার জন্য কিনতে মুশকিল হয়ে দাঁড়ায়। হালি পেঁয়াজ গত এই সিজনে বিকছে 40 টাকা কেজি, আর এখন পাচ্ছে পাইকারি পাচ্ছে 110 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ হলো 130 টাকা, দেশি হলো 120 টাকা। এদিকে বাড়তি দরের তালিকায় আছে রসুন। দেশি জাতের কেজি 150 টাকা, আর আমদানি জাতের জন্য দিতে হচ্ছে 220 টাকা। 200 টাকার আশপাশে মিলবে 1 কেজি আদা।
সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টানা 8 মাস বাড়ল ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম। এবার 12 কেজি সিলিন্ডারের দাম 8 টাকা বাড়িয়ে 1482 টাকা নির্ধারণ করা হয়েছে। আগের মাসে 12 কেজিতে দাম বেড়েছিল 41 টাকা। এছাড়া অটো গ্যাসের দামও বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে 68 টাকা 5 পয়সা। গত ফেব্রুয়ারি মাসে যা ছিল 67 টাকা 68 পয়সা। সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর। এসব বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভাই রবিন। যাচ্ছি রবিনের কাছে। রবিন, এই যে এলপিজির দাম আমরা গত 8 মাস ধরে দেখছি যে অবস্থা, সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কবে নাগালের মধ্যে আসতে পারে বা আদৌ কি আসবে কি? মানে আদৌ আসবে কি আসবে না সেটি তো বড় প্রশ্ন, কারণ গ্রাহক চান যে তার জন্য নাগালের মধ্যে আসে যে এই যে নিত্য প্রয়োজনীয় যে পেট্রোলিয়াম পণ্যটি আছে। কারণ আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই এলপিজি গ্রাহককে ব্যবহার করতে হয় কেউ বাধ্য হয়ে, যেহেতু তার জায়গাতে যে গ্যাস সংযোগ নাই। আবার অনেকে আছে যে তাদের গ্যাস সংযোগ আছে কিন্তু সেখানে ঠিকঠাক মতন গ্যাস পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে তাদেরকে মানে এলপি গ্যাস ব্যবহার করতে হচ্ছে। কিন্তু সেখানেই যেটি দেখা যাচ্ছে যে মাসের পর মাস দাম বাড়ছে এবং সেটি আসলে যে টানা 8 মাসের মতো এবারের দাম বাড়লো এবং যাতে যেটি মনে হচ্ছে যে সহসাই এই দাম কমার বা নাগালের মধ্যে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে বড় যে অজুহাতটি দেওয়া হচ্ছে সেটি হলো যে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি। এবং সেখানে তবে আরেকটি দুঃখজনক যে বিষয়টি হলো সেটি হলো যে দাম এনার্জি রেগুলেটরি কমিশনের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয় সেটিও কিন্তু ঠিকঠাক মতন মানা হয় না, গ্রাহক সে দামে পান না এবং এক্ষেত্রে কোনো নজরদারিও নেই। আমি যদি আপনাকে একটি উদাহরণ হিসাবে বলতে যাই যে গত ফেব্রুয়ারি মাসে 1474 টাকা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল 12 কেজি এলপিজির দাম। এটি আসলে যে বাংলাদেশের কোনো গ্রাহক গত মাসে পেয়েছেন এটি মানে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে। আমরা অনেক জায়গাতে কথা বলেছি, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা তদারকি করেন না। না, তদারকি আসলে যে কার্যকর কোনো তদারকি কিংবা নজরদারি সেটি দেখা যায় না এবং সেখানে কেবলমাত্র যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা একবারে কাগজে কলমেই রয়ে যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে যে দাম বৃদ্ধির যে প্রবণতাটি সেটি যদি একটু দেখাতে চাই যে কোথায় দাম ছিল এবং সেটি আসলে যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গত জুলাই মাসে যেখানে 1000 টাকার নিচে ছিল যে এই এলপিজির দাম 999 টাকা ছিল, সেটি অগস্টে বেড়েছে, সেপ্টেম্বরে বেড়েছে, অক্টোবরে বেড়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে এসে সেই দাম অর্থাৎ নির্ধারিত দামই 1482 টাকায় এসে ঠেকেছে। অর্থাৎ যেটি মানে সরকারি যে দাম অর্থাৎ প্রায় 500 টাকা অর্থাৎ 483 টাকা, সেটি কিন্তু যে সরকারিভাবেই বাড়ানো হয়েছে। তবে এই দামেও কিন্তু যে এলপিজি পাওয়া যায় না বাজারে, লাগাম টানতে পারে এমন কি কোনো আশঙ্কার কথা শোনান কর্তৃপক্ষ? জি জি জি, এই যে ধারাবাহিকতা 500 টাকা বেড়ে গেল এই কত মাসেই, সেই ক্ষেত্রে কোনোভাবে কি কমার কোনো ইঙ্গিত দেন কর্তৃপক্ষ? কমার ইঙ্গিত তারা দিচ্ছে না। তারা বরাবরই যে কথাটি বলে আসছেন যে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সেটি সেভাবে দেশের বাজারে সমন্বয় করা হচ্ছে। আমরা বলছিলাম যে আন্তর্জাতিক বাজারের কথা, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের অজুহাত টানাটা কতটা যৌক্তিক? কতটা যৌক্তিকের চেয়ে বড় কথা হলো যে দামটি নির্ধারণ করে দেওয়া হয় অর্থাৎ তারা যে মার্জিন প্রাইসগুলো দেখান সেগুলোকে ঠিকঠাক মতনই কিন্তু দাবিগুলো হচ্ছে কি হচ্ছে না সেটি কতটা যাচাই বাছাই করা হয় সেটি নিয়েও কিন্তু যে ভুক্ত অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বারবারই কিন্তু যে মানে প্রশ্ন তোলা হচ্ছে। যদি সেক্ষেত্রে রবিন, এই যে জ্বালানিতে এই অবস্থা, নিজস্ব জ্বালানির কি অবস্থা? নিজস্ব জ্বালানির কি অবস্থা সেটি যদি আমরা মানে একটু জানাতে চাই, আমাদের হাতে কয়েকটি প্রতিবেদন আছে, সেই জায়গাতেই কিন্তু মানে আমরা আসবে। দর্শক, একটি বিষয় যদি জানাতে চাই যে আমরা একটু আগে দেখছিলাম যে এলপিজির দাম বাড়ছে, সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। তবে একটি সুসংবাদ হলো গ্রাহকদের জন্য যে জ্বালানি তেলের দাম দেশে কমতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। এ সংক্রান্ত আমার একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছে আলোচনায়। বিদ্যুতের বাড়তি দাম যখন গ্রাহকের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সে সময় কিছুটা স্বস্তি জাগাচ্ছে জ্বালানি তেল। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে যতটা উল্লঙ্ঘন দেখা যায়, কমার বেলায় তা হয় না। এ নিয়ে বিস্তর অভিযোগ দীর্ঘদিনের।
এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণে নতুন ফর্মুলা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় বৃহস্পতিবার। সে অনুযায়ী চলতি মাসে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করতে যাচ্ছে জ্বালানি বিভাগ, যা এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। সপ্তাহখানেকের মধ্যেই হতে যাচ্ছে নতুন দাম ঘোষণা, যাতে জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত দিচ্ছেন প্রতিমন্ত্রী। এই মাসে যদি প্রাইসের অ্যাডজাস্টমেন্ট আমরা শুরু করতে পারি, এতে কিছুটা জ্বালানি তেলের সাশ্রয়ী হবে দামের ব্যাপারে। সামনের বার যদি দেখি মল মার্কেটে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, তবে বিশ্ববাজারে যতটা কমবে দেশেও ঠিক ততটা প্রভাব পড়বে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দাবি উঠছে দাম নির্ধারণে স্বচ্ছতার। বিপিসি নিজের ব্যবসায়ী নিজেই নিজের মূল্য নির্ধারণ করে ফেলে। বিপিসির হিসাব অডিট করতে হবে, যেভাবে তারা দাম নির্ধারণ করে সেটা ন্যায্য যৌক্তিক না, কিন্তু সেইটা আড়াল করেছে বরাবরই হচ্ছে জ্বালানি বিভাগ। বরঞ্চ সেখানে বিআরসি নির্ধারণ করবে, মানুষ যাচাই বাছাই করবে, আইনে যেটা আছে সেইটাই হতে হবে। সবশেষ 2022 সালের আগস্টে নির্ধারণ হওয়া দাম অনুযায়ী ডিজেল কেরোসিনে লিটার প্রতি 109 টাকা, পেট্রোল 125 আর অকটেনে 130 টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। এরপর বিশ্ববাজারে ব্যাপক হারে কমলেও দেশে আর সমন্বয় হয়নি জ্বালানি তেলের দাম। একসময় $130 ছাড়ানো ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে $80 আশেপাশে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি দেখছিলেন। সেক্ষেত্রে রবিন, এই প্রক্রিয়া যাওয়ার পরে আমরা কতটা আশাবাদী হতে পারি যে স্বস্তি ফিরতে পারে? আশাবাদের যে জায়গাটা, একটা জায়গায় হয়তো বা যে আশার জায়গা থাকছে, কারণ আমরা বরাবরই যেটি দেখতে পাচ্ছি যে একটি অভিযোগ ওঠে যে বিশ্ববাজারে যে হারে জ্বালানি তেলের দাম কমে সেটি কিন্তু দেশের বাজারে সেভাবে সমন্বয় হয় না, কিন্তু বাড়ার সময় ব্যাপক হারে বাড়ানো হয়, সেটাই কিন্তু যে দেখা যায়। কিন্তু এখানে একটি আশার জায়গা থাকতে পারে যে কমলে কমানো হবে, কিন্তু অন্য জায়গায় যে কিছুটা যে নিরাশ হওয়ার মতনও কিন্তু যে মানে দাবি থেকে যায় বা কথা থেকে যায়। কারণ অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় যে বিপিসি কিন্তু নিজেই এই মূল্য সমন্বয়টি করে থাকবে, মানে প্রাইস ফর্মুলাটা ঠিক করবে, সেখানে তার যে আয় ব্যয় নানা ধরনের যে অস্বচ্ছতার অভিযোগ মানে ভুক্ত অধিকার সংগঠন, এই যে স্বয়ংক্রিয় পদ্ধতির কথা বলা হচ্ছে সেটি নিয়েও তো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, সেই জায়গাটা নিয়ে কিন্তু যে প্রশ্ন উঠছে, যদি আমি আপনাকে বলতে চাই জ্বালানি তেলের দাম বাড়ার মানে বিষয়ে আসার আগে একটু বিষয় যদি দর্শকদেরকে জানাতে চাই যে বিদ্যুতের দাম আমরা দেখেছি যে চলতি মাস থেকে যে ফেব্রুয়ারি মাস থেকে 8.5% করে বাড়ানো হচ্ছে, গড়ে আরও কয়েক দফা এই বছরে বাড়তে পারে এমন ইঙ্গিত মিলছে। তবে চলতি সপ্তাহে কিন্তু যে আসতে পারে যা জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে আদেশ, এবং এই ক্ষেত্রে নীতি নির্ধারকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা ধাপে ধাপে বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে ভর্তুকি মুক্ত করতে চান, এবং সেই কারণে কিন্তু যে তারা ডাইনামেটিক প্রাইসিংয়ের দিকে তারা যাচ্ছেন যেন এই মানে ভর্তুকি থেকে মুক্ত আসা যায়। তবে এই যে স্বয়ংক্রিয়, সে কারণেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাওয়া, তবে এটি প্রশ্নের ঊর্ধ্বে নয়। এই কারণে প্রশ্নের ঊর্ধ্বে নয় কারণ ভুক্ত অধিকার সংগঠনগুলোর তরফ থেকে, বিশেষ করে ক্যাবের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে জ্বালানি বিভাগের তরফ থেকে যে বিপিসির উপর যে ধরনের নজরদারি করা উচিত বা বিপিসির যে আয় ব্যয়ের হিসাব নিকাশ, সেখানে নানা ধরনের যে অস্বচ্ছতা রয়েছে, অনেক সময় যে লুণ্ঠনমূলক নানা ব্যয় সংযোজিত হয়, সেগুলোর কোনো সুরাহা না হলে এই যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের যে মূল্য সমন্বয় করা হলেও তার পুরোপুরি সুফল ভোক্তারা পাবেন না। সেক্ষেত্রে রবিন, সবশেষে যদি আলোচনা করি, আপনি অনেকদিন ধরেই তো এই জ্বালানি খাত নিয়ে রিপোর্ট করছেন, বিশ্লেষণ করছেন, সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব জ্বালানি আমাদের জন্য কতটা নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারে? যে যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই আমাকে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে, এবং সম্প্রতি বৈশ্বিক পরিস্থিতি এবং হলো যে সংকটময় যে বাস্তবতা, এখানে কিন্তু আমাদের সামনে মানে উঠে এসেছে যেটি আমদানি নির্ভরতার যে ঝুঁকি, এবং সেই কারণে কিন্তু যে জ্বালানি বিভাগের তরফ থেকে দেশীয় তেল গ্যাস উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে। এরই মধ্যে 46টি কূপ খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এবং 2028 সালের মধ্যে আরও 100টি কূপ খননের লক্ষ্য ঠিক করা হয়েছে জ্বালানি বিভাগের তরফ থেকে। এবং তবে বিশেষজ্ঞরা যে কথাটি বলছেন যে অতীতে পাপেক্স এবং পেট্রো বাংলার কার্যক্রমে যে ধীরগতি ছিল, সেই ধীরগতির কারণেই কিন্তু যে আমদানি নির্ভরতা বাড়ছে। যদি এই ধীরগতিগুলো অতীতে না থাকতো তাহলে জ্বালানি খাত নিয়ে আমাদের যে নানা ধরনের যে অনিশ্চয়তা এবং গ্রাহকের কাঁধে যে বাড়তি দামের বোঝা যে চাপছে, সেটি কিন্তু যে অতটা মানে গুরুতর আকার ধারণ করতে না। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। এলপিজির দাম বৃদ্ধি,
কি প্রভাব পড়তে পারে, একই সাথে জ্বালানি সংকটে কি হতে পারে সমাধান, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন। তবে এত কিছুর পরও বাজারে নাভিশ্বাস অবস্থার মধ্যেই ক্রেতাদের স্বস্তি দিতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তার কার্যালয়ে 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ প্রশাসনের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেছেন, সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে নিতে হবে এগিয়ে। মাঠ প্রশাসনে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন জেলা প্রশাসকরা। কেন্দ্রীয় নীতি নির্ধারকদের দিক নির্দেশনা সরাসরি মাঠে পৌঁছাতে প্রতি বছরের মতো এবারও শুরু হলো ডিসি সম্মেলন, জেলা প্রশাসক বৃন্দ, যেখানে অংশ নিয়েছেন 64 ডিসি সহ 8 বিভাগের কমিশনাররা। রোববার বেলা 11:30টার পর উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান শেখ হাসিনা। এবারে নির্বাচন আমি মনে করি যে সব থেকে সুষ্ঠু একটি নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনবান্ধব ও কার্যকর প্রশাসনের মাধ্যমে সুশাসন নিশ্চিতের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন রমজানে বাজার সহনশীল করতে আইন প্রয়োগের। কেউ কেউ মজুতদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দিবে না, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে কয়েকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিশোর গ্যাং, যারা শিক্ষা গ্রহণ করবে তারা কেন এই ধরনের গ্যাং হবে এবং তারা কেন এই ধরনের অসামাজিক কাজে বা ছিনতাই, খুন, ডাকাতি এসবে লিপ্ত হবে, সেই বিষয়টা নজরদারি করা একান্ত অপরিহার্য। উন্নয়ন কর্মকাণ্ডে যাতে কর্মসংস্থান প্রতিষ্ঠা হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি জানান, প্রকল্পের জমিতে তদারকিও করবেন জেলা প্রশাসকরাই। আমি জানি, আমি যখন বলবো যে প্রকল্পে আপনারা নজরদারি করবেন, অনেকে পছন্দ করবে না, কে পছন্দ করলো না করলো সেটা কিছু আসে যায় না। যখন আমি বলেছি আপনারা আমাকে রিপোর্ট দেবেন, আপনারা আমাকে রিপোর্ট দেবেন। সমালোচক নয়, জনগণকে প্রাধান্য দিয়ে সামগ্রিক উন্নয়নে কেন্দ্রের সঙ্গে সমান্তরালে কাজ করে যেতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। জনগণের অর্থেই তো আপনারাও চলেন, আমরাও যারা এখন মন্ত্রী প্রধানমন্ত্রী আছি আমরাও চলি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া বাবদ লাখ লাখ টাকা আয়, কিন্তু তাতেও সন্তুষ্ট নন ভবনের মালিকরা। ছাদ দখল করে তৈরি চিলে কোঠায় কখনো আবাসিক, আবার কখনো তৈরি করা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। সংকীর্ণ সিঁড়ি, পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা সহ অন্যান্য অনিয়ম তো আছেই। বেইলি রোড ট্র্যাজেডির শিকার গ্রিন কোজি কটেজের ক্ষেত্রে ঘটেছে একই অনিয়ম। তবে সৌভাগ্যক্রমে বেঁচে ফেরাদের মতে ছাদ খোলামেলা থাকলে বেঁচে যেত আরও কিছু প্রাণ। রাশেদ বাপির রিপোর্ট, ছবি তুলেছেন রতন মজুমদার ও মোবারক হোসেন শুভ। বেইলি রোড ট্র্যাজেডির গ্রিন কোজি কটেজ। একটা সময় কোলাহল, হইহুল্লোর, গল্প আড্ডার গুঞ্জনে মেতে থাকা ভবনটি ঘিরে এখন রাজ্যের নীরবতা, নিস্তব্ধতা। আগুনের পর গ্যাস সিলিন্ডারে মজুদ ভবনটি পরিণত হয় জ্বলন্ত এক চিতায়। সংকীর্ণ সিঁড়ি, আলো বাতাস বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি সবার জানা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে আবাসিকের অনুমতি নিয়ে রাজুককে ম্যানেজ করে ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম চালানোর। এত সব প্রশ্নের মাঝে আমাদের দৃষ্টি ভবনটির ছাদে, যেখানে আশ্রয় নিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় বেঁচে ফেরেন অনেকেই। ভবনটির ছাদ আয়তনে খুব বেশি বড় না হলেও ছোট্ট এই ছাদও বাদ পড়েনি দখলের দৌরাত্ম্য থেকে। ছাদটি খণ্ড খণ্ড ভাগ করে গড়ে তোলা হয় একাধিক প্রতিষ্ঠান, রুফটপ রেস্টুরেন্ট। দুর্ঘটনার রাতে সৌভাগ্যক্রমে বেঁচে ফেরাদের একজন সজল রায় আগুনের খবর পেয়ে প্রথমে চেষ্টা করেন সিঁড়ি বেয়ে নিচে নামার, কিন্তু সিঁড়ি জুড়ে আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে উঠে যান ছাদে। লাস্টেই হয়তো আমরাই ছাদে উঠছি, এর আগে অনেক মানুষ অলরেডি উঠে গেছে। আমরা যদি আর অল্প কয়েক সেকেন্ড, মানে 30-40 সেকেন্ড যদি লেট করতাম, ছাদে উঠতে পারতাম না। তাইলে আমাদের ওখানে শেষ হয়ে যেতাম আমরা। ছাদ উন্মুক্ত থাকলে আশ্রয় নিতে পারতেন আরো কয়েকজন, দাবি সজলের। ছাদের ফ্রন্ট সাইডটাতে একটা রেস্টুরেন্টের রুফটপ ছিল,
আর রাইট সাইডটাতে ছিল মসজিদ। এরপর খুব একটা খোলা জায়গা ছিল না যেখানে আমরা দাঁড়ানো ছিলাম। বেইলি রোড ট্র্যাজেডির এত মৃত্যুর পর প্রশ্ন উঠেছে রাজধানী জুড়ে অন্যান্য ভবনের ছাদের কি অবস্থা। সামান্য অর্থের লোভে আর কত ছাদ পরিণত হয়েছে বাণিজ্যিক ক্ষেত্র হিসেবে। মানুষের মৃত্যুটা কি? কোনোদিন আর কোনো রেস্টুরেন্টে খাইতে যাব না। সরকার কি করে? সরকারি হোক, এটা সংশ্লিষ্ট যারা আছে তারা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক বা ব্যবস্থা নেওয়া হোক। এতগুলি মানুষ কিন্তু কি হবে বলেন, বিচার কি হবে? ছাদটা হচ্ছে ওপেন স্পেস, মানুষ হাঁটার জন্য, মানুষ স্থায়ী বসার জন্য, এইটার জন্য ছাদটা দেওয়া হয়েছে। ছাদটা যেন কোনো ভাড়া দেওয়ার জন্য যোগ্য না। শুধুই কি ছাদ, এর বাইরেও সবচেয়ে বড় অনিয়মটি হচ্ছে আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার। পুড়ে যাওয়া ভবনটি এই দোষে দুষ্ট না হলেও ঠিক গ্রিন কোজি কটেজ লাগোয়া ভবনগুলোর ক্ষেত্রেও বালাই নেই অনিয়মের। আতঙ্কে অনেকে বাসা ছেড়ে দিতে শুরু করেছেন এসব বহুতল ভবন থেকে। ঢাকায় অনেক আবাসিক বাসা আছে যেগুলোর নিচে রেস্টুরেন্ট আছে, আবার উপরে বাসাও আছে। আমাদের বিল্ডিংয়ে অলমোস্ট 5টা রেস্টুরেন্টের মতো আছে, এই জন্য আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি। ছাদ দখল সহ সুনির্দিষ্ট অনিয়মগুলো অস্বীকার করছেন না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। কিন্তু অনিয়ম নিয়মে ফিরবে কবে? একটু পয়সা কামাবার জন্য তারা ঘর বানাচ্ছে, 7 তলার উপরে কিন্তু ঘর আছে। তা মানুষ আশ্রয়টা নিবে কোথা থেকে? দ্বিতীয়ত হলো এখানে সিঁড়ি একটা, যেটা চিমনিতে পরিণত হয়েছে। আমরা চাই একটা টাস্ক ফোর্স গঠন করা হোক। এই টাস্ক ফোর্সের মাধ্যমে বাংলাদেশে যত রেস্তোরাঁ আছে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা, তাদের যে কোনো সেফটি, যে কোনো সিকিউরিটি যেন এনশিওর করা হয়। গ্রিন কোজি কটেজের ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি মামলা করেছে। মানুষ তার জীবনের শুরুতেই যে শিক্ষাটি পেয়ে থাকেন সেটি হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই শিক্ষাটি থেকে বিচ্যুত হওয়ার কারণেই এমন ট্র্যাজেডির শিকার হতে হয় সাধারণ মানুষকেই। সুতরাং এই শিক্ষাটি গ্রহণ করার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন তারা যদি নিয়ম মেনে চলেন তবে এমন অনিয়ম, এমন দুর্ঘটনার শিকার আর হতে হবে না, এমনটাই বিশ্বাস করেন সাধারণ মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। শ্রমিক ঠকানোর মামলায় জামিন নিতে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে আদালতে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মামলায় তিনি সহ 4 আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। পরে 26 কোটি টাকা আত্মসাতের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিলেন গ্রামীণ টেলিকমের অন্য 3 আসামিও। এদিন বিচার কাজ পর্যবেক্ষণে আদালতে আসেন ব্রিটিশ হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ড সহ কয়েকটি দেশের প্রতিনিধি। বেলা 11টার দিকে শুরু হয় জামিন আবেদনের শুনানি। রাষ্ট্রপক্ষ থেকেও করা হয়নি বিরোধিতা। পরে অধ্যাপক ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 16 এপ্রিল। জামিন থেকে বঞ্চিত করার জন্য একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। বিদেশি পর্যবেক্ষক আশা নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, দেশের বিচার ব্যবস্থার দরজা যে সবার জন্য খোলা, এটি তারই প্রমাণ। স্বচ্ছ বিচার হচ্ছে প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য আদালতে। এখানে কোনো লুকোচুরি নেই। কাজে কেউ যদি দেখতে আসে, সে দেশীয় হোক বিদেশি হোক, আমরা তাদেরকে স্বাগত জানাই। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বাড়ায় কিছুটা নির্ভার ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে অর্থ আত্মসাতের মামলায় তার জামিন নিয়ে উদ্বিগ্ন আইনজীবীরা। সে কারণে শ্রম আপিল ট্রাইব্যুনালের হাজিরা শেষে জজ কোর্টে দুর্নীতির মামলায় জামিন নিতে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরের পর আদালতে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানি শেষে ইউনূস সহ গ্রামীণ টেলিকমের সবাইকেই জামিন দেন আদালত। 164 জন শ্রমিককে স্বার্থে এই 26 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়নি, তাদের অনুমতি নেওয়া হয়নি। সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করছে এই বিচারের কি হলো। আমরা যা করছি তারা সব স্তরে এটা দেখছে। 26 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের 8 কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 বছর পর সেপটিক ট্যাঙ্কে মিলল দেহাবশেষ। নাটোরে স্ত্রী প্রেমিককে হত্যার পর গুম করা হয় লাশ। কারাগারে ঘনিষ্ঠজনকে জানিয়ে ধরা খেলেন ওই অভিযুক্ত।
গুরুদাসপুরের মফিজুল ইসলামের সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর এতে ক্ষুব্ধ হয়ে 2022 সালের 17 এপ্রিল রাতে স্ত্রী, শ্বশুর, আত্মীয়কে নিয়ে মফিজুলকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে লাশ ফেলে দেয় হাবিব। পরে স্ত্রীর করা নির্যাতনের মামলায় কারাগারে গিয়ে স্থানীয় জাকিরের সঙ্গে গল্পের সময় ঘটনা জানালে জামিনের পর বের হয় রহস্য। নিহতের পরিবারের মামলায় অভিযুক্তদের গ্রেফতার পর দুপুরে মফিজুলের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। ভয় দেখিয়ে হাতিয়ে নেয় 3.5 কোটি টাকা, আর জানাজানি হলে অর্থ পাচার মামলায় ফাঁসানো হয়। গোয়েন্দা পুলিশের একটি টিমের বিরুদ্ধে এমন অভিযোগ চট্টগ্রামের এক ফ্রিল্যান্সার নাম আবু বকর সিদ্দিকের। হাইকোর্টে আগাম জামিন নিতে নিজের জীবন নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন তিনি। আগাম জামিন নিতে উচ্চ আদালতে ঘুরছেন আবু বকর সিদ্দিক। ভয় শঙ্কা যেন ঘিরে ধরেছে তাকে। আমাদের দেশে রেমিটেন্স আনার জন্য চট্টগ্রামের আবু বকর কেন হাইকোর্টে জানতে চাইলে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আমি জীবন নাশের হুমকিতে আছি, আমি আর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। বলেন 26শে ফেব্রুয়ারি রাত 10টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম তাকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যায়। এরপর মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করে তারা। পরে আবু বকরের মোবাইলের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা অন্য আরেকটি অ্যাকাউন্টে সরিয়ে নেয় তারা। দ্বিতীয়বার ট্রান্সফার করা হয় 2,77,000 টাকা। আমার মোবাইল ওনাদের হাতে ছিল, আমার হাতে ছিল না। ওনার আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, আমি দেখিনি কি জন্য নিয়েছে। পরদিন নন এফআইআর মামলা করে আবু বকরকে কোর্টে পাঠায় গোয়েন্দা কর্মকর্তারা। জামিনের ব্যবস্থাও করেন তারা। চিটাং কোর্টে নিয়ে যাওয়ার পরে আপনার 5:30টার দিকে ওনারে আমাকে কি জামিন 100 টাকা জরিমানা আদায়ে আমাকে কি জামিনের ব্যবস্থা করে দেন। আবু বকর জানান, ছাড়া পাওয়ার পর ব্যাংক হিসেব চেক করতে গিয়ে তিনি দেখেন ওই দিন রাতে আরও $2,77,000 বা 3,37 লাখ টাকা ট্রান্সফার করে নিয়েছে ডিবি কর্মকর্তারা। বিষয়টি জানাজানি হলে এবার তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও সাইবার অপরাধে মামলা দেয়া হয়। সে মামলাতে এখন ঘর ছাড়া আবু বকর। ওনারা আমাকে ভয়ভীতি দেখায় যে আমরা যে 10 লাখ টাকা নিচ্ছি এটা যাতে কেউ না জানে। আমার পরিবার এটা গ্যারান্টি দিছে, কিন্তু ওই যে ডলার নিচে এটা আমরা কেউ জানি না। সিএমপির গোয়েন্দা কর্মকর্তারা বলছেন আবু বকর সিদ্দিক অবৈধ ক্রিপ্টোকারেন্সির সঙ্গে জড়িত। এরপরও তদন্তের স্বার্থে অভিযুক্ত গোয়েন্দা সদস্যদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কাজ করছে তদন্ত কমিটি। পুরো টিমটাকে আমি আপাতত ক্লোজ করে রেখেছি। যার দোষ আছে সে মানে রক্ষা পাবে না। জড়িত যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রায় মাসব্যাপী দর কষাকষির পর পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। বিলাওয়াল ভুট্টোর বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করার সমঝোতার পর শাহবাজকে সমর্থন দেন পিপিপির আইন প্রণেতারা। রোববার স্থানীয় সময় বিকেলে শুরু হয় জাতীয় পরিষদের এই ভোট গ্রহণ। 201 ভোটে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেন শাহবাজ। জয়ের পর সহযোগী জোটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআই নেতা ওমর আইয়ুব, পেয়েছেন 92 ভোট। তাদের জোটই থাকছে এবার বিরোধী দলে। সোমবার পিএমএলএন নেতা শাহবাজ শরীফ পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বাড়তি চিন্তা এড়িয়ে চলতে পারলে অধিনায়ক হিসেবে ভালো করবেন নাজমুল হোসেন শান্ত। নির্ভর থেকে খেলার পরামর্শ দিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের কম্পিটিশনটাও অনেক ভালো, অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, দুই জায়গাতে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। সো আশা করছি এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম এবং 3টা ফরম্যাটই ভালো খেলবে। সব কিছু নেই, যত কম চিন্তা করবে তত ভালো থাকবে, যত বেশি চিন্তা করবে তত বেশি টেনশন বাড়বে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রোজার আগেও স্বস্তি নেই বাজারে। নতুন দরের ভোজ্য তেল মিলবে কবে? 8 মাস ধরেই বাড়ছে এলপিজির দাম। খেজুরেও অরাজকতা, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। আগুনের ভয়াবহতা, নির্মমতা অবিশ্বাস্য এবং হৃদয় বিদারক। এমন মৃত্যু তো কাম্য হতে পারে না। আর কত প্রাণ নিলে টনক নড়বে কর্তৃপক্ষের। পোড়া লাশের মিছিল আর কত? বাড়ি ভাড়ার কারি টাকায় সন্তুষ্ট নন মালিকরা, ছাদেও করছেন রুফটপ রেস্টুরেন্ট।
বলি সাধারণ মানুষ, দায় এড়াতে ব্যস্ত সংশ্লিষ্টরা। এবং শ্রমিক ঠকানোর মামলায় জামিন নিতে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে আদালতে ডক্টর ইউনূস, বাড়ল জামিনের মেয়াদ। আত্মসমর্পণের পর অর্থ আত্মসাৎ মামলায়ও জামিন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।